أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إلهي أنطقني بالهدى وألهمني التقوى اللهم صل على محمد وآل محمد وعجل فرجه সম্মানিত সুধী যারা আমার লাইভ দেখছেন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বা আপনাদের নিজস্ব যে সোর্সগুলো রয়েছে সেগুলো থেকে অলরেডি আপনারা অবগত হয়েছেন যে ইরানে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। সেখানে মানুষ বিক্ষোভ করছে, সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমরা আমাদের জাতি হিসেবে আমাদের যে উৎসাহ, সেই উৎসাহ থেকে হোক বা যেটাই হোক, বা ইরানের প্রতি ভালোবাসা থেকে হোক, অথবা মহামান্য রাহবারের প্রতি ভালোবাসা থেকেই হোক, মানুষ আমাদের বাংলাদেশের মানুষ বিষয়টাকে ফলো আপে রেখেছেন এবং বিশেষ করে আহলে বায়াতের মাযহাবের অনুসারীরা দৃষ্টি রাখছেন এবং মতামত ব্যক্ত করছেন, পোস্ট দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। গত দিন লাইভেও আমি ইশারা করেছিলাম যে কথা চালাচালি বা সমালোচনা চলছে আমাদের ভাইদের মধ্যে। তো সেই সমালোচনার লেভেলটা আমার মনে হয় একটু ক্রস করতেছে আর কি, এবং কিছু অ্যাগ্রেসিভ পোস্ট এবং সেখানে কিছু কমেন্ট, সব মিলিয়ে আসলে কাঙ্ক্ষিত ছিল না যে আহলে বায়াতের মাযহাবের অনুসারীদের মধ্যে মানে আমি যেভাবে চিনতাম আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, তো আমি অনেককে আসলে এই ইস্যুতে অনেকের বিষয় আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আসলে তাদেরকে যেভাবে জানতাম তারা আসলে তেমন না। সাউন্ড কি ক্লিয়ার? আসলে কি সাউন্ড পাওয়া যাচ্ছে না? একটু মেসেজ করে জানালে ভালো হয়। যদি সাউন্ডের কোনো সমস্যা হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। সাউন্ড কি সত্যি পাওয়া যাচ্ছে না? জি, তো আমি এই জন্য আজকের এই লাইভ এলাম যে কিছু কথা বর্তমান পরিস্থিতি এবং ইরানের যে শাসন ব্যবস্থা রয়েছে এটা সম্পর্কে কিছু কথা বলার জন্যই আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। প্রথমত একটা বিষয় নিয়ে, যেহেতু আমাদের কিছু ভাই আদৌ আসলে তাদের ইরান সম্পর্কে হয়তো পড়াশোনা স্টাডি আছে অনেক কিছু, কিন্তু আমার মনে হয় এগুলো দূর থেকে কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছে সেগুলোর রেজাল্ট মানুষের সামনে প্রচার করা আমার মনে হয় কিছু জায়গায় ভুল হচ্ছে। অনেকে ইসলামী বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করেছেন, অনেকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার কি বলবো, ধৃষ্টতা বলি বা যেটাই বলি আর কি, দেখিয়েছেন, যেটা আসলে আমি যাদের থেকে দেখলাম এই ধৃষ্টতা, তাদের কাছ থেকে অন্তত আশা করিনি। জি, সাউন্ড কি এখনো কম? একটু জানাবেন প্লিজ, সাউন্ড কি কম আসতেছে রিয়েলি? যদি সত্যি সত্যি সাউন্ড কম থাকে তাহলে দেখি আমি একটু অন্য ব্যবস্থা করা যায় কি। দেখি আমি হেডফোন দিলে সাউন্ডটা যদি একটু ভালো আসে। আমার সাউন্ড কি পাওয়া যাচ্ছে? একটুখানি মেসেজ করে জানাবেন, সাউন্ড কি পাওয়া যাচ্ছে? খুবই কম লিখেছেন। তো যাই হোক, আমি কন্টিনিউ করি। তো তারা আসলে মূলত ইসলামী বিপ্লবকে
প্রশ্নবিদ্ধ করেছে এবং ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে তারা প্রশ্নবিদ্ধ করেছে এবং ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন কি বলবো আরিফ মোত্তাকি ব্যক্তিকে মানে মার্জা হিসেবে তাকে গ্রহণ না করলেও অনেকে হয়তো গ্রহণ নাও করতে পারে, কিন্তু অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং, একজন ভালো মানুষ, আহলেবাদের একজন প্রকৃত অনুসারী হিসেবে তার বিষয়ে কারো কোনো কথা নেই। কিন্তু আমি দেখলাম কিছু ভাই তার সম্পর্কেও কথা বলছে এবং কোনো কিছু বলতে তাদের আসলে বিবেকেও বাচ্ছে না। তো যাই হোক, প্রথমে আসি যে আসলে ইসলামী সরকার প্রতিষ্ঠা যেটা হলো, আবার এখানে যদিও অনেকে এসে কথা তুলবে যে এটা তাদের সাজানো হয়েছিল, আমাদের দেশের মতো ভোট হয়েছিল বা এই ধরনের কিছু একটা, কিন্তু ইসলামী বিপ্লবের 1979 সালের 30শে মার্চ 1979 সালের 30শে মার্চ একটা গণভোট অনুষ্ঠিত হয় ইরানে, যে সরকার ব্যবস্থা কেমন হবে, ইসলামী শাসন ব্যবস্থা থাকবে নাকি যে শাসন ব্যবস্থা ছিল একটা সেকুলার শাসন ব্যবস্থা আসবে। সেখানে জনগণ ভোট দিল ইসলামী প্রজাতন্ত্রের প্রতি, ইসলামী প্রজাতন্ত্র এর প্রতি ভোট দিল। কত পার্সেন্ট জানেন? এই পরিসংখ্যানটা মনে রাখবেন যে ইরানের জনগণ শতকরা 98.2%, 98.2% ভোট দিয়ে জনগণ সেই দেশের ইরানের শাসন ব্যবস্থা কি হবে তার পক্ষে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সরকার পতন হয়ে যাবে। আপনার কি মনে হয়? যে আমি আসছি সেই প্রসঙ্গ, ইনশাআল্লাহ সাথে থাকবেন। তো সেই দেশের জনগণ এটা ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে তারা নিজেদের মতামত ব্যক্ত করেছিল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান জনগণের সমর্থন নিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং তাদের উপরে জোর করে কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি। এই জন্য পরবর্তীতে যতবারই চেষ্টা চালানো হয়েছে ততবারই কিন্তু জনগণ এর পাশে এসে দাঁড়িয়েছে। আর ইরানিরা জাতিগতভাবে বুদ্ধিমান জাতি এবং খুবই জাতীয়তাবাদ এদের মধ্যে প্রচণ্ড রকমের আপনারা পাবেন, এবং এরা যখন একটা জিনিস এদের উপর জোর করে যদি কিছু চাপিয়ে দিতে চাওয়া হয় এরা কিন্তু সেটা মেনে নেয় না। আমি সিম্পলি একটা উদাহরণ দিই, যেহেতু আমি আগেও বলেছি আমি লম্বা সময় ইরানে ছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশের সাধারণত অফিসের বসেরা যখন একটা নির্দেশ দেয়, সে নির্দেশ যদি ভুল হয় বা সে নির্দেশ যদি কোম্পানির স্বার্থবিরোধী হয়, তারপরেও কিন্তু সেই অধীনস্থ যে কর্মকর্তা বা কর্মচারী তারা কিন্তু সেখানে কোনো রকম প্রশ্ন ছাড়াই সেটাকে পালন করতে হয়। এটা কিন্তু আমাদের দেশের একটা নিয়ম এবং এটা মানে চাকরি চলে যাবে ভয়ে। কিন্তু আমি ইরানে দেখেছি বড় বড় কর্মকর্তারা তাদের হয়তো তাদের অধীনস্থ অনেক কর্মচারীকে যখন তারা একটা কমান্ড দিচ্ছেন তারা বলে না, আইনের বাইরে যাচ্ছে, আমি এটা মানবো না, আমি এটা করতে পারবো না। তো তখন দেখা যাচ্ছে তারা বলছে যে একটু শিথিল করে বিহেভ করলে কি হয়, না তারা বলছে যে কখনোই এটা আমি মানবো না, এটা বা আমরা এটা করবো না। মানে সরাসরি বসের মুখের উপরে তারা না বলে দেয় যে আমরা এটা করবো না, আমি এটা করবো না। অর্থাৎ আমাদের দেশের যে ভয় বা গোলামির যে এই যে একটা লম্বা সময় ধরে আমরা গোলামি করেছি ব্রিটিশদের, এই যে গোলামির যে নিদর্শন আমাদের মধ্যে রয়ে গেছে, এখনো আছে। মানে আমরা অফিস আদালতগুলোতে গেলে যখন আসে এই পুলিশে, মানে একটা কনস্টেবলটা দেখলেও কলেজের স্যাররা স্যার বলে, স্কুলের স্যাররা তাকে স্যার বলে, কনস্টেবল, অথচ সে দেখা যাচ্ছে সে একজন নিরাপত্তা রক্ষী, এমন কিছু না, কিন্তু স্যার বলে। কারণ কি? তার গায়ে যে পোশাক আছে পোশাকের একটা পাওয়ার আছে, এই আর কিছু না। কিন্তু ইরানিরা কিন্তু এরকম না। ইরানিরা তারা মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী এবং এই ধরনের ভয় আপনি কম পাবেন যে তারা কমই আছে যে চাকরি হারানোর ভয়ে তারা প্রোটেস্ট করবে না কোনো বিষয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হতো ইরানি জাতির উপর, তাহলে অবশ্যই ইরানিরা আবার সেখানে একটা বিপ্লব তারা ঘটাতো। এবং বর্তমানে যে সমস্যার যেটা দেখা দিয়েছে সেখানে,
এই ধরনের সমস্যা ইরানে বিপ্লবের পর থেকে অনেকবার এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। প্রত্যেক বারই দেখা যাচ্ছে মনে হয়েছে যে সরকারের পতন হবে। ইসলামী ট্রাম্প তো একবার বলে দিয়েছিল, ইভেন সাদ্দাম হোসেনও বলেছিল। সাদ্দাম হোসেন যখন ইরানের খোরামশার এলাকা দখল করে নেয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যখন দখল করে নেওয়ার পর সাদ্দাম হোসেন কি বলেছিল যে আমি তেহরানে যে কি লাঞ্চ করবো বা ডিনার, বা তেহরানে যে আমি বক্তব্য রাখবো, এই টাইপের কিছু একটা। কিন্তু সাদ্দাম হোসেন কিন্তু ওই শহর থেকে সাদ্দাম হোসেনের বাহিনী আর সামনে এগোতে পারেনি। অথচ সাদ্দাম হোসেনের সাথে কিন্তু সমস্ত বিশ্বের পরাশক্তি যতগুলো দেশ ছিল তারা সবাই সাদ্দামকে সাপোর্ট করেছিল, কিন্তু ইরানিদের হাতে কিন্তু কিছু ছিল না। এই যে স্ট্রেংথ বা এই যে প্রতিরোধ করার যে ক্ষমতা, এটা কিন্তু ইরানিদের মধ্যে মানে খুব তীব্রভাবে আপনারা পাবেন। যার কারণে এরা কিন্তু সহজে দমে না, সহজে ভাঙে না। তো এই ধরনের যে ঘটনা প্রত্যেক কয়েক বছর পর পর, যেমন 1396 সালে, মানে এখান থেকে প্রায় 9 বছর আগে একবার, 1396 ইরানি ফার্সি সালের কথা বলছি আমি, এখান থেকে প্রায় 9 বছর আগে একবার এমন ঘটনা ঘটেছে। মানে রিসেন্ট আমি 3টা ডেট দিচ্ছি, এর আগেও এরকম ঘটেছে। আবার 7 বছর আগে একবার, 4 বছর আগে একবার, 3 থেকে 4 বছর আগে একবার, মানে প্রত্যেক 3-4 বছর পর পর এই ধরনের সমস্যা ইরানের মধ্যে দেখা দেয়। এটা প্রি প্ল্যান, আগের থেকেই প্ল্যান করা থাকে যে যদি কোনো ইস্যু ওঠে হঠাৎ করে, তাহলে সেই ইস্যু ধরে তখন এই ধরনের একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভেতর থেকে ইরানের করা হয়। একটা গ্রুপ আছে যারা ইরানের ভেতরে, যারা ইসলামী বিপ্লবকে পছন্দ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভালো আছি। তো ইরানিরা একটা গ্রুপ আছে যারা পছন্দ করে না, কারণ তারা যা চায়, যা ইচ্ছা খুশি মনে চায় তেমন ধরনের আচরণ তারা করতে পারে না, তাদেরকে বাধা দেওয়া হয়। তারা হয়তো রাস্তায় হেজাব ছাড়া ঘুরে বেড়াবে, রাস্তায় তারা চায় যে সব জায়গায় মদ বিক্রি হোক, তারা মদ খাবে, চুরি চামারি করবে, গায়ের জোর খাটাবে। তো এইগুলো যখন, ওয়ালাইকুম আসসালাম, এগুলো যখন বাধা দেয়, তখন আলটিমেটলি তাদের স্বার্থে বাধে এবং তারা এই ধরনের সরকারকে চায় না। কারণ এই ধরনের সরকার যদি থাকে তাহলে সাধারণ জনগণ বেনিফিটেড হয় এবং পুঁজিবাদী শ্রেণী এক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, বা তাদের যে তার লাভের আশা তারা করে, সেই লাভটা তারা করতে পারে না, ডোমিনেট করতে পারে না পাবলিককে। আমাদের দেশে যেমন আপনি ভেদ দেখতে পাবেন, ইরানে এই জিনিসটা কম। আমাদের দেশে যেমন যদি বলা হয় যে অমুক জায়গায় যে খেয়েছো, হ্যাঁ আমি খাইছি, আর কেন, তো তার কাছে টাকা আছে, আরেকজনের কাছে টাকা নেই, না আমি খেতে পারিনি, এটা কেন, আমার কাছে নাই, যাওয়ার মতো সামর্থ্য নেই। কিন্তু ইরানিদের আপনি খাবার মেনু যদি আপনি খেয়াল করেন, ইরানিদের খাবার মেনুটাও প্রায় কমন। মানে এমন না যে একটা খাবার আছে খুব দামি খাবার, এই খাবার অন্যরা যে খেতে পারে না, বিষয়টা কিন্তু এমন না। ইরানের যে খাবার, এগুলো কমন এবং সাধারণ লোকজন প্রায় এদের ফ্যাসিলিটি যেগুলো ব্যবহার করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এজাজ ভাই, জি ভালো আছেন আপনি? আর ভালো জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যারা পরবর্তীতে আমার সাথে যুক্ত হয়েছেন। তো যেটা বলছিলাম যে এই জন্য ওখানের সাধারণ যে জনগণ, তারা কিন্তু এই ধরনের সরকার যদি ইরানে থাকে বা যে কোনো দেশে থাকে, এরা বেনিফিটেড হয়। আপনি যদি কেউ যদি চায় ইরানের যে শাসন ব্যবস্থা, ইরানের যে সিস্টেম, এই সিস্টেমে যদি কেউ চায়, শর্তের অধিকারী কোনো ব্যক্তি যদি চায় যে সে প্রেসিডেন্ট ইলেকশন করবে, সে প্রেসিডেন্ট ইলেকশন, আমাদের ডেমোক্রেসি শেখাতে আসে অনেকে। তো ডেমোক্রেসি কোথায় আছে? আপনি এখন আজকে আমাদের বাংলাদেশের যে ডেমোক্রেসি আমাদেরকে দেখানো হচ্ছে, আপনি 2 বা 3টা পার্টির বাইরে কাউকে ভোট দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ভোট দিতে হয়, তাহলে আপনি এই 2 বা 3টা পার্টির মধ্যেই আপনাকে সীমাবদ্ধ। আপনি এর বাইরে যদি আপনি এই 3জনকে পছন্দ না করেন, তাহলে আপনি আর কাউকে ভোট দেওয়ার নেই। দিস ইজ ডেমোক্রেসি। এইটাই ডেমোক্রেসি আসলে। যদি ডেমোক্রেসির কথা বলা হয়, এইটাই কি ডেমোক্রেসি? তো ডেমোক্রেসি, কিন্তু ইরানের ক্ষেত্রে যদি দেখেন, একজন যদি চায় প্রেসিডেন্ট ইলেকশন করবে সে, এবং তার সমস্ত শর্ত সে অধিকারী, প্রেসিডেন্ট ইলেকশন করতে চায়, সে কিন্তু পারবে। ঠিক আছে, সে চায় আমি দেশকে সার্ভিস দিব, আমি যোগ্য একজন ব্যক্তি, সে প্রেসিডেন্ট ইলেকশন। কিন্তু বাংলাদেশে এটা সম্ভব? বাংলাদেশ কেন, আমাদের এই ধরনের সিস্টেমে যেসব দেশ চলে, আপনি আমেরিকাতেও সম্ভব না, ইন্ডিয়াতেও সম্ভব না। ঠিক আছে, তো সেখানে যে সিস্টেমটা দাঁড় করানো হয়েছে, এই সিস্টেমে সাধারণ মানুষ চাইলে তারা যে কোনো সময়, তারা যদি তাদের অধিকার আদায়ের যে দাবি, সেই দাবি নিয়ে তারা হাজির হতে পারে। এটাতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাও দেখছি এগুলো। এখন ব্যাপার হচ্ছে যে সমস্যাটা কোথায় দেখা দেয়? সমস্যাটা দেখা দেয় তখন যখন এই ধরনের লোকজন যদি
একটা তাদের সমস্যা নিয়ে দাঁড়ায়, তখন কিছু লোক ইরানের ভেতর থেকে এদের সাথে যুক্ত হয়, যারা এই বলেছে সুযোগের অপেক্ষায় থাকে। তারা এই ধরনের যখন একটা গ্যাদারিং কোথাও দেখে, এই গ্যাদারিং দেখলে তারাও এদের সাথে যুক্ত হয় এবং এদের মাঝখানে থেকে একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায়, যেটা বরাবর হয়ে এসেছে। কিন্তু এই পর্যন্ত তারা সাকসেস হয়নি। ইনশাল্লাহ এবারও সাকসেস হবে না। তো আমি ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে বললাম যে আসলে এটা জনগণের যে গণভোট, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। শতকরা 98.2% মানুষ ভোট দিয়েছিল ইসলামী প্রজাতন্ত্রের বিষয়ে। তো এই জন্য এই যে সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে ওখানে শাসন ব্যবস্থা, এটা জনগণ সমর্থিত, যার কারণে এই বিপ্লবকে দুর্বল করা বা এই বিপ্লবকে শেষ করে দেওয়া, এই বিপ্লবকে এখান থেকে সরিয়ে অন্য কিছু প্রতিষ্ঠা করা কিন্তু এটা আসলে খুবই টাফ একটা বিষয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা টাফ এবং চেষ্টা করেও অনেকবার করা হয়নি। দ্বিতীয় যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে যে ইরানি শাসন ব্যবস্থা এবং ইরান সরকার, এই দুটো জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে সবাই মনে করছে যে এই যে আন্দোলনটা হচ্ছে বা এই যে অরাজকতা তৈরি হয়েছে, দাঙ্গা যেটা হচ্ছে, এটা কিসের? ইরানের সরকার বিরুদ্ধে। সরকার পেজেশকিয়ান সরকারের প্রধান, এই সরকার এটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ যদি না চায় তাহলে এই সরকার টিকতে পারবে না। এবং এর সাথে এটা আলাদা জিনিস, আর ইরানের শাসন ব্যবস্থা আলাদা জিনিস। অর্থাৎ সরকার যদি পরিবর্তন হয়, শাসন ব্যবস্থা কিন্তু পরিবর্তন হবে না। শাসন ব্যবস্থা এত সহজে পরিবর্তন হবে না। পেজেশকিয়ান সরকার বা এর আগেও যারা এসেছে তারা আসে, ভোটের মাধ্যমে আসে, তারা পাবলিককে সেবা করার জন্যই, সেবা করার জন্যই তারা আসে। কিন্তু এসে দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি বা যেভাবে চাপ ইরানের উপরে রয়েছে, মুদ্রাস্ফীতি এবার 40% বলে অনেকে, কিন্তু আসলে 40%-এর চেয়ে অনেক বেশি। আমরা তো নিজেরাই ফিল করি বিষয়গুলো, যে আসলে জিনিসপত্রের দাম কেমন বাড়ছে। আমি একটা সিম্পলি উদাহরণ দিই। যেমন আমি এখান থেকে 6 মাস আগের কথা, তখন মুরগির কেজি ছিল আমার মনে হয় যে 1 লাখ সামথিং। তারপর যখন 3 মাস পরে আবার খবর নিলাম 1,90,000 হয়ে গেল। এখন মনে হয় 1 লাখ সামথিং, আর এখন 1,90,000 হয়ে গেল। আর এখন রিসেন্ট যে নতুন যে মূল্য নির্ধারিত হয়েছে তার সেই অনুযায়ী 3 লাখের উপরে। তার মানে 6 মাসের মধ্যে প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। এটা আমি মুরগির সিম্পল, চাউল এরকম সাধারণ যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে নিডগুলো, সেই জিনিসপত্রগুলোর দাম আলটিমেটলি অনেক বেড়ে গিয়েছে। এতে বিদেশিদের যেমন ভূমিকা আছে, সরকারের যে বর্তমান সরকার, রুলিং সরকার, যে তাদের অনেক ক্ষেত্রে তাদের পক্ষ থেকে অব্যবস্থাপনা বলি, যেটাই বলি, এটা তারা যেভাবে ডিল করা উচিত ছিল সেভাবে ডিল করতে পারেনি, বিধায় এই সমস্যা বর্তমানে দেখা দিয়েছে। আপনি সরকার এবং শাসন ব্যবস্থার উদাহরণ আরেকটা দেই, যে আহমদিনেজাদ কিন্তু খুবই পাওয়ারফুল এবং স্ট্রং একজন প্রেসিডেন্ট ছিলেন আহমদিনেজাদ, আপনারা জানেন সবাই। কিন্তু সে তার প্রথম যে 5 বছর, সেই 5 বছরে খুবই সলিড, খুবই নিবেদিত হিসেবে সে কাজ করলো। দ্বিতীয় 5 বছরে সে কিছু ঝামেলা পাকাইছিল। সেখানে ঝামেলা পাকানোর কারণে সে সরাসরি দেখা যাচ্ছে রাহবারের বিরুদ্ধেও কিছু কথাবার্তা বলেছিল এবং এক পর্যায়ে সে কিন্তু অসন্তুষ্ট হয়ে সে মনে করেছিল আমি যদি চলে যাই তো আমাকে আবার ডেকে নিয়ে আসবে অথবা সরকারের পতন হবে। কিন্তু সে 4-5 দিন অফিস করেনি, প্রেসিডেন্ট থাকা অবস্থায় 4-5 দিন অফিস করেনি। কিন্তু ইরানের যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু কোনো ঝামেলা হয়নি। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন 30 জন জেনারেলকে হত্যা করার পর আবার ইরান 19 ঘন্টার মধ্যে রিপ্লেস করে দাঁড়িয়ে গিয়েছে। অর্থাৎ এই জাতি রিপ্লেস, মানে যদি কোনো কিছুকে মাইনাস করা হয়, সাথে সাথে রিপ্লেস করার মতন কয়েকটা অপশন এই জাতির হাতে আছে। এবং এই জাতি শার্প, আসলে রিয়েলি শার্প, আমরা দেখছি যেভাবে কাছ থেকে। তো এই জন্য এখন যে সরকার, বর্তমানে রুলিং সরকার যে আছে, তাদের বিরুদ্ধে আন্দোলনটা মূলত তাদের বিরুদ্ধে, মূল যে আন্দোলন যেটা, সেটা তাদের বিরুদ্ধে। কেন তোমরা মুদ্রাস্ফীতি, মূল্য যে বেড়ে যাচ্ছে, এটাকে তোমরা কেন নিয়ন্ত্রণে রাখতে পারোনি? এর কারণে সাধারণ জনগণ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা নিয়ে মূলত ইস্যুটা হচ্ছে এটা, সরকারের বিরুদ্ধে। যখন তারা নেমেছে সরকারের বিরুদ্ধে,
তখন এই যে শ্রেণী যারা বলেছিলাম যে ইরানের ভেতরে থাকে কিন্তু ইসলামী বিপ্লবকে খুব একটা বা পছন্দ করে না, তারা ইসলামী বিপ্লবের এগেইনস্টে তারা বিভিন্ন ধরনের স্টেপ নেয়, যখনই সরকারের বিরোধী আন্দোলনে ব্যবসায়ীরা নেমেছে এবং এক শ্রেণীর মানুষ নেমেছে, তখন এরা সাধারণ মানুষের দলের মধ্যে ভিড়ে এরা এই আন্দোলনটাকে সরকার বিরোধী না করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলন থেকে কি এটা ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে নেয়ার চেষ্টা চালিয়েছে। এবং যখন এই চেষ্টা চালিয়েছে, আলটিমেটলি পাবলিক যখন এদের মুভমেন্ট বুঝতে পেরেছে, তখন পাবলিক কিন্তু এদের থেকে সরে এসেছে। এবং জনগণ, এই জন্য আপনারা খেয়াল করবেন, এখন যেগুলো দুটো জিনিস কম্পেয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বিপ্লব থাকবে কি থাকবে না। সেটা হচ্ছে যে সরকারের পক্ষে যারা মিছিল করছে তাদের সংখ্যা এখানে বাংলাদেশের মতো না কিন্তু, যে টাকা পয়সা দিয়ে লোকজন নিয়ে আসতেছে, না, এমন না যে একটা বিরিয়ানির প্যাকেট দেবে, চলো একটা মিছিল করে আসে, বিষয়টা কিন্তু এমন না। অনেকে এই ধরনের কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছে যে আসলে ইরানি জাতিকে $7 একটা ব্যাপার তুলে এনেছে সামনে। আসলে ইরান সরকার ভর্তুকি দেয় এবং মাঝে মাঝে এই ধরনের প্রণোদনা দেয় ইরান সরকার, ঠিক আছে, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না। আর এটা হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো হয় না, এটা হয়তো গত বছর থেকে সংসদে বিল পাস হয়ে, সেই বিল পাস হওয়ার পরে তারপরে সেই এগুলো বাস্তবায়ন হয়, এজেন্ডাগুলো। কিন্তু অনেকে মনে করছে যে কালকে এখানে যেহেতু একটা দাঙ্গা বাজছে পাবলিককে থামানোর জন্য, এখন এসে একটা ঘোষণা দিচ্ছে সরকার, কিন্তু বিষয়টা এমন নাও হতে পারে এবং খুব সম্ভাবনা বেশি যে বিষয়টা এমন না। এটা আগের থেকেই সংসদে আসে, সংসদে বিলটা পাস হওয়ার পর তারপরে তাদেরকে এই ধরনের একটা ঘোষণা দেওয়া হয়। আহমাদিনেজাদের সময়, আহমাদিনেজাদ যখন ছিল তখন প্রথম ইয়ারনে বলে এদেরকে, ইয়ারনে মানে কি, এদের যারা তখন সবাইকে দেওয়া হতো যে যত ইরানি আছে তাদেরকে দেওয়া হবে $42 করে প্রত্যেক পার হেড, $42। তো $42 সমান তখন তুমান হতো 42,000 তুমান, $42 সমান 42,000 তুমান। তো পরবর্তীতে ডলারের দাম বাড়তে থাকে কিন্তু সেই তুমানটা কিন্তু আর কখনো বাড়েনি, ওই তুমান কিন্তু সেইভাবে রয়ে গিয়েছিল। এবং এখন মনে হয় এখন অনেক বেশি দেয়, এখন হয়তো $10 কাছাকাছি পায় ওরা পার হেড। যদি একটা পরিবারে 4 জন থাকে তাহলে $40 এরকম কিছু একটা পায় ওরা অ্যামাউন্ট সম্ভবত। এখন হয়তো ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে হয়তো $10 চেয়ে আরও কম হতে পারে, কিন্তু এখান থেকে 5-6 মাস আগে এরকম একটা ইয়ে ছিল। তাহলে এই যে তাদেরকে যে এই যে প্রণোদনা বা এই যে টাকাটা দেওয়াটা, এটা আগের থেকেই সরকার দিত একটা জিনিস, পরবর্তীতে যেটা শুধুমাত্র অভাবী দুস্থ তাদের জন্য রাখা হয়েছিল এই সুযোগটা। আর এই যে সুযোগগুলো দেওয়া হয়, বলেছি যেটা যদি হঠাৎ করে একটা দেশের বিলের মধ্যে বড় ধরনের এই ধরনের বাজেট ঢুকতে পারে, আমাদের দেশেও সম্ভব না, ইরানেও যদি আসে তো এই ধরনের বিল পাস হয়ে আসতে হয় 3-4টা স্টেজ ক্রস করে, তারপরে পাস করে বিল, তারপরে সেটার বাস্তবায়ন করা সম্ভব হয়। এই জন্য যদি কেউ মনে করে যে এই দাঙ্গা বা এই বিক্ষোভকে থামানোর জন্য বা এটাকে হালকা করার জন্য, পাবলিককে সরানোর জন্য পাবলিককে টাকা দিয়েছে, তো ইরানিরা এই অল্প টাকার ঘুষে ইরানিরা আমাদের মতো না যে নিজেদের ভোট 500 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে কেনা যায়। আমি এটা বলতে কষ্ট লাগছে যে আমরা এমন একটা জাতি যে আমাদের ভোট 500, 200, 100, এক মুঠো 3টা চকলেটের বিনিময়ে আমরা আমাদের ভোট অনেক সময় বিক্রি করে দিয়েছে, যার কারণে আজকে আমাদের এই বাদবাক্তি, এই সমস্যা। ইরানিরা কিন্তু এরকম না, ইরানের যারা আপনি ইলেকশনের সময় দেখবেন এগুলো কখনোই দেখা যায় না, এবং তারা নিজেদেরকে এইভাবে বিক্রি করে না এত অল্প টাকায়, যে $7, $8 তারা নিজেদের সমস্ত অস্তিত্বকে, তারা যদি চাইতো যে মনে করতো যে সরকার থাকবে না, তো রাস্তায় তারা নেমে আসতো, সব নেমে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতো, কয়জনকে মারবে, শাহের সময় তো সেটাই করছে তারা। তো এখন যদি তারা ইসলামের শাসন ব্যবস্থাকে না যেত, তাহলে শাহের যেভাবে নেমে এসেছে ঠিক সেইভাবে তারা নেমে আসতো রাস্তা। আজকে যারা দাঙ্গা সৃষ্টি করছে তারা দেখেছেন আপনারা মসজিদগুলোতে হামলা করছে। গতকালকে দেখলাম একটা পুলিশকে পুড়িয়ে মেরেছে। কারা মারতে পারে? একজন মানুষকে পুড়িয়ে মারতে পারে কারা? সাধারণ জনগণ। কখনো সাধারণ জনগণের পক্ষে এটা সম্ভব না যে একজন মানুষকে, তারা বললাম ইরানিরা রাস্তাঘাটেও আপনি মারামারি করতে দেখবেন না যে তারা একজনকে ধরে 4-5 জন মিলে পিটাচ্ছে, এই ধরনের ঘটনা খুবই রেয়ার, যদি কখনো ঘটে আমি কখনো এরকম দেখিনি যে একজনকে ধরে সবাই মিলে মারতেছে। তো সেখানে যদি একটা পুলিশকে ধরে আগুন ধরিয়ে দেয়, তার মানে বুঝতে হবে যে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, যে এই ধরনের সহিংসতা একেবারে দায়েশের স্টাইলে, IS-এর স্টাইলে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা চালাচ্ছে। তো যাই হোক, এরা যারা ওই দলটি
সাধারণ জনগণের মধ্যে যে ঢুকে পড়ে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, এটাতে তারা সাকসেস হয়নি। এর আগেও চেষ্টা করেছে, কিন্তু ক্যালকুলেশনে ভুল করছে, যার কারণে তারা এতে সাকসেস হয়নি। আপনি যদি একটা স্পষ্ট খেয়াল করবেন, গত কয়েকদিন আগ পর্যন্ত, এখন ইন্টারনেট যেহেতু বন্ধ হয়ে আছে, ইন্টারনেট কিন্তু বন্ধ ইরানের, এবং যোগাযোগ করা যাচ্ছে না ইন্টারনেট ইরানে যারা আছে তাদের সাথে। নিউজে আমরা বিভিন্ন সোর্স থেকে নিউজ পাচ্ছি, সেটা টেলিগ্রাম বা অন্যান্য সোর্স যেগুলো চালু আছে, তবে বেশিরভাগ সোর্সগুলো, তাদের ওয়েবসাইটগুলো সার্ভার ইরানের ভিতরে হওয়ার কারণে সেই সার্ভারগুলো ডাউন, সেগুলো থেকে কোনো নিউজ খুব একটা পাওয়া যাচ্ছে না। তো সেই হিসেবে আমরা গত 2 দিন আগে পর্যন্ত যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যারা সাধারণ জনগণ সরকারের ব্যর্থতার বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছিল, তাদের বিক্ষোভগুলো সাধারণত ছিল হচ্ছে দিনের বেলা। কিন্তু যারা অরাজকতা ছড়াচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলা করছে, এই যে কালকে একটা ভবনে আগুন লাগিয়ে দিল, কালকে মানে 2 দিন আগে আমরা শেষ আপডেট দেখেছিলাম, হসপিটালে হামলা চালাচ্ছে তারা। মানুষ সাধারণ হসপিটালে কেন হামলা করবে? সাধারণ জনগণ তো এটা করে না। আমাদের দেশে তো আন্দোলন হলো, বিপ্লব হলো, এরা কি হসপিটালে হামলা করেছিল না? এরা হামলা করছে কোনগুলো? যেমন কিছুদিন আগে আমাদের প্রথম আলো অফিস বা ডেইলি স্টারে হামলা করলো, তো সেটা কি কারণে হামলা করেছিল আপনারা সবাই জানেন। কিন্তু এরা তো হাসপাতাল বা মসজিদ বা মন্দির বা উপাসনালয়ে তো হামলা করেনি কেউ, কারণ এগুলো তো হামলা করার জায়গা না। কিন্তু ইরানে যখন এই কাজটা হচ্ছে, তার মানে এরা এমন ক্ষোভ এদের মনের মধ্যে পুষে রেখেছে যে ক্ষোভগুলো যেখানেই পারছে সেখানেই তারা সে ক্ষোভগুলো ছেড়ে দিচ্ছে, যার কারণে জনগণ এখন কিন্তু এদের পাশে আর নেই। আর সরকার যতটুকু, আমি যতটুকু জানি, শাসন ব্যবস্থা বা আয়াতুল্লাহ খামনাইরও যে দিক নির্দেশনা থাকে, যতটুকু সম্ভব, হ্যাঁ জি, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই বললেন যে আইআরজিসি সেনাবাহিনী নামায়নি, পুলিশ ডিল করে সাধারণত, কিন্তু আইআরজিসি নামে না, বা সেনাবাহিনীও কিন্তু নামে না, ঠিক আছে, কারণ ওই পর্যন্ত গড়ায় না, ওই পর্যায়ে পর্যন্ত যায় না, প্রয়োজন হয় না ওদের যাওয়ার। তবে এবার মনে হয় বাসিজরা, যারা স্বেচ্ছাসেবী কিছু আছে, এরা সম্ভবত ফিল্ডে আছে। কারণ হচ্ছে যে যেহেতু শত্রুরা আরও শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং তারা এনিহাও চাচ্ছে কিছু একটা ঘটাইতে, এই জন্য বিপ্লবকে সুরক্ষিত রাখতে এর বিকল্প কিছু নাই। এবং তারা যদি আরও হার্ড লাইনে যায়, অবশ্যই আইআরজিসির উপস্থিতি আমরা ইরানের রাস্তাগুলোতে দেখতে পাবো, বা সেনাবাহিনীও রাস্তায় আমরা দেখতে পাবো। কিন্তু আমার মনে হয় না যে এই পর্যায়ে গড়াবে, কারণ আমি শেষ যখন ফোন দিয়ে কথা বললাম, তো সেখানে কিন্তু অবস্থা কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে, কিছু কিছু এরিয়া, একটা শহরের কিছু এরিয়া, এই এরিয়াগুলো মানে নর্মালি এই এরিয়াগুলো আপনি রাতের বেলায় এই এরিয়াগুলোতে যাতায়াত করলেও বিরক্তি বোধ করবেন, সমস্যা নেই নিরাপত্তার দিক থেকে কোনো, কিন্তু বিরক্ত বোধ হবেন। মানে এরিয়ার লোকজনগুলো এরকম, প্রত্যেকটা শহরে কিছু কিছু জায়গায় এরকম আছে আর কি, যে এরিয়ার লোকজনগুলোই হচ্ছে এই টাইপের। তো সেখানে কিছু ঝামেলা হচ্ছে, পটকা ফোটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, স্লোগান দিচ্ছে, পুলিশ যে তাদেরকে সরিয়ে দিচ্ছে, বা তারা কালকে দেখলেন যে হামলা, আমি একটা ভিডিও শেয়ার করেছি তারা কিভাবে গুলি চালাচ্ছে, এবং সেই গুলিতে পরবর্তীতে বুঝলাম সেই গুলিতে একটা 3 বছরের মেয়েও মারা গেছে। তো এগুলো আসলে তারা একটা বিশেষ এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছে, এবং বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা তাদের সামনে যত বাধা, সেই বাধাগুলো সরানোর চেষ্টা করছে। তো সহনশীলতার একটা পর্যায়ে আছে, সেই পর্যায়টা তারা ক্রস করে যাচ্ছে, এবং আমার মনে হয় যে অলরেডি তাদের অনেককেই ধরছে, এবং এর কারণে অনেকেই ধরা পড়বে। যাদেরকে ধরছে তারা কিন্তু কান্নাকাটি করতেছে, আমি দেখলাম কয়েকটা ভিডিও, তারা কাঁদতেছে, ভুল হয়েছে, আমি স্লোগান দিচ্ছি, এটা করছি, আমাদের ক্ষমা করে দাও, মানে ভুল বলে আমাদের প্রতারিত হয়েছি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, প্রতারণা করে আমাদেরকে এই পথে আনা হয়েছে। তো এগুলো যারা ইরানে ছিল তারা জানে। আর এই টাইপের যারা ছেলেরা, এই টাইপের যারা আসতেছে রাস্তায়, এদেরকে সাধারণভাবে দেখলেও মানে মানুষের কেমন একটা বিরক্তি লাগে, যে এরা কেমন, এদের পোশাক আশাক, আচার আচরণ, চালচলন সবই সাধারণ মানুষ থেকে আলাদা। তো ইনশাল্লাহ আমরা যেটা এই পর্যন্ত দেখে এসেছি যে ইসলামী বিপ্লবের যে স্ট্রেংথ, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইমামে জামানা সবসময় এই বিপ্লবের পাশে ছিলেন। আমরা এটা ফিল করেছি, যে এমন না যে শুধুমাত্র লোকের কথা শুনে বা সেখানে যে থাকছি যেহেতু বলছি না, আসলে আমরা এটা ফিল করেছি যে এই বিপ্লবের পক্ষে, এই বিপ্লবের
সাথে ইমাম জামান আল ইসলামের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতাগুলো আসে, এগুলো যারা একটু ডিপলি চিন্তা করে, শত্রু মনোভাব নিয়ে যারা চিন্তা করে তাদের দৃষ্টিতে, কেননা যারা শত্রু, যারা জেগে ঘুমায় তাদেরকে আপনি জাগাইতে পারবেন না কখনো। কিন্তু যারা চায় জানতে যে আসলে ইসলামী বিপ্লবটা কি, তারা যদি ইসলামী বিপ্লব সম্পর্কে একটু পড়াশোনা করে তাহলে স্ট্রেংথও বুঝতে পারবে। অনেকে বলেছিল 40 বছর পার হবে না, 40 বছর পার হয়ে গেল। এবং অনেকে আজকে অনেক প্রেসিডেন্ট আমেরিকা, তারা তো সরে গেল, তারা সবাই বলেছিল ইরান ইসলামী বিপ্লব ধ্বংস হয়ে যাবে, তারা সব ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আয়াতুল্লাহ খামনাই এখনো বেঁচে আছে। শেষ যে কথাটা বলবো, গতবারও বলেছি যে আমাদের যারা বুজুর্গান, তাদের চাওয়া থাকে যে তারা যেন সাধারণ মৃত্যু তাদের না হয়, সাধারণ মৃত্যু যেন তাদের না আসে, বরং তারা শাহাদাতের মৃত্যু যেন পায়। তো এটা সবারই চাওয়া থাকে। এবং একটা হাদিসে আছে ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে, সৈয়দুশ শুহাদা, তার সম্পর্কে একটি হাদিস যে বলা হচ্ছে যে হুসাইনের জন্য আলাইহিস সালাম, হুসাইনের জন্য এমন একটি মাকাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, শাহাদাত ব্যতীত সেই মাকামে পৌঁছানো সম্ভব না। তো যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ মাকাম রেখেছেন। এবং সেই মাকামে আমরা কিন্তু সাধারণ মানুষ যারা, আমরা সেই মাকামে পৌঁছাতে পারি না। শহীদরা যে মাকামে পৌঁছাতে পারে, আমরা কিন্তু পৌঁছাতে পারি না। যে মর্যাদা শহীদদের আছে, পবিত্র কোরআনেও আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত এবং তারা রিজিক পায়। তো এটা যারা এই পথে নেমেছে, আহলে বাইতের পথে যারা চেষ্টা চালিয়ে গিয়েছে, তাদের চাওয়া একটাই থাকে যে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে নিয়ে নেন। তো আমাদের আয়াতুল্লাহ খামনেই বা হাজ কাসেম সুলাইমানি, তাদের জীবনে তো বা আপনি ছোট ছোট ক্লিপেও দেখেছেন যে তারা বলে যে দোয়া করো যেন আল্লাহ আমাকে আমার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দেয়, আমাকে শাহাদাত হাদিয়া দেন আমাকে, আমি শাহাদাতের মাধ্যমে শত্রুর হাতে আমি যেন পৃথিবী থেকে যেতে পারি। তো অনেক কথাই উঠছে। আমাদের যারা বুজুর্গান ছিলেন, দেখেন কতগুলো কমান্ডার, তারা কিন্তু সাধারণ বিছানা, এদের অনেকে কিন্তু ক্যান্সারের রোগী ছিল। এই যে গত 12 দিনের যুদ্ধে যতগুলো কমান্ডার মারা গেলেন, এদের 2-1 ক্যান্সারের রোগীও ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে তাদেরকে নিয়ে গেলেন। মানে পৃথিবীর সবচেয়ে কঠোর হৃদয়ের পশু, মানুষরূপী পশুগুলোর হামলায় তারা শহীদ হয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। তো যিনি আজকে দীর্ঘ সময় যাবৎ এই পথে তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, নিজের সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ক্রয় করে নেবেন, নিজের আপন বান্দা হিসেবে, নিজের খাস বান্দা হিসেবে ক্রয় করে নেবেন। আহলে বাইতের একজন প্রকৃত বান্দা সে, আহলে বাইতের প্রকৃত একজন অনুসারী সে, তাকে ক্রয় করে নেবেন সুন্দরভাবে। এখন ব্যাপার হচ্ছে যে ইরানের রিপ্লেসমেন্টের ব্যাপারগুলো এখানে আসলে আপনারা এর আগেও দেখেছেন, আমি বলেছি যখন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়, তখন কিন্তু সবাই এরকম একটা ভাবনা ভেবেছিল। কিন্তু আয়াতুল্লাহ খামনাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে উম্র দান করুক, তার জীবনের হেফাজত করুক, এবং তিনি যেন ইসলাম বিপ্লবের পতাকাকে নিজ হাতে, ইমাম জামানের হাতে সাপোর্ট করতে পারেন, সেই তৌফিক তাকে দান করুন। আমরা সবাই দোয়া করি, সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সালামত রাখুন। তো তার বিষয়েও কিন্তু এই ধরনের কথা আছে। কিন্তু আল্লাহ যাকে চান, আল্লাহ তার পথ কার মাধ্যমে সাহায্য করবেন, কাকে নিয়ে তার পথ এগিয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধার্য করেন। আজকে অনেকেই চেষ্টা করেছে আয়াতুল্লাহ খামনাইকে তার উপর আঘাত করার, কিন্তু তারা সাকসেস হয়নি। অনেকে বলেছিল পালিয়ে যাবে, কোথায় যাবে পালিয়ে? আমাদের দেশের মিডিয়াগুলো এগুলো এরা কোত্থেকে যে পায় নিউজগুলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন পালিয়ে যাওয়ার। আল্লাহ লানত হোক এদের উপর, যারা এই ধরনের মিথ্যা খবর তারা ছড়ায়। কোথায় পালাবেন উনি? রাশিয়াতে, একটা বেধর্মী রাষ্ট্রে, যেখানে চোরের মতো পালিয়ে যাবে। ইরানি জাতিকে ছেড়ে কেন পালিয়ে যাবে? ইরানি জাতি আপনারা দেখেছেন রাহবারের জন্য সমস্ত বিশ্বের লোকজন, সমস্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার প্রতি যান কোরবান হওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি লোক, কোটি কোটি আহলে বাইতের অনুসারী তার উপর নিজের জীবন কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত। সেই রাহবার কোথায় যাবে ইরান ছেড়ে? স্বয়ং ইরানিরা তাকে এক পলক দেখার জন্য, আমি দেখার সৌভাগ্য হয়েছে তাকে একবার, তাকে যখন দেখে মানুষ, আসলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দেন, যাকে ভালোবাসেন, মানে তাদের টাইপটা অন্যরকম হয়। মানুষ তাকে দেখার পর মানুষ হতবাক হয়ে যায়, কাঁদে। কি
কি জন্য আসে এই কান্নাটা? এই কান্নাটা আসবে কি জন্য? এটা খুশির কান্না বা এমন একজন ব্যক্তিকে দেখার কারণে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা মানুষের মনে দিয়ে দেন এবং মানুষ তাকে দেখলে আসলে কাঁদে, অঝরে কাঁদে। আমি দেখছি এটা নিজে। আমার মনে আছে যে সেদিন যে আমার কোট ছিঁড়ে গিয়েছিল, কোট শক্ত হয়, আমি আসলে বুঝতে পারিনি যে মানুষ এত কাঁদতেছে, পাগলের মতো কাঁদতেছে ওনাকে দেখে। তেমন মানুষ এমন ভালোবাসা ছেড়ে রাশিয়াতে কেন যাবে, পালায়ন কেন করবে? এবং ইরানি জাতিরা তাদের স্লোগানই থাকে যে আমরা ওয়াই আগার খমেনাই হুকমে জাহাদাম রাদেহাদ, এটা ইরানিদের একটা স্লোগান, যে তার জন্য আফসোস হবে, শত্রুর জন্য আফসোস হবে যে যদি খামেনাই, আয়তুল্লাহ খামেনাই আমাদেরকে জেহাদের হুকুম দেন, তাহলে তাদেরকে বুঝিয়ে দেব যে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি। তো এটা হচ্ছে ইরানিদের একটা কমন স্লোগান, যেটা আপনারা সব জায়গায় পাবেন। এই জুমার নামাজ উনি পড়িয়েছেন, মানে আশ্চর্যজনক বিষয় যে অনেকে বসে পালিয়ে যাবে, উনি জুমার নামাজ পড়াতে এসেছেন, জুমার নামাজ পড়িয়ে গেলেন এবং দেখে গেলেন যে না, আহলে বাইতের অনুসারী হায়দারে কাররারের সন্তানরা কখনো পলায়ন করে না। এবং হায়দারে কাররারের এই সন্তানদের ভালোবাসা আমাদের মনে যেন আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দেন। হায়দারে কাররারের সন্তানদের, অনুসারীদের, যারা প্রকৃত অনুসারী, তাদের ভালোবাসা যেন আমাদের অন্তরে গেঁথে দেন, সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেখানে বিশ্বের যে প্রান্তেই আজকে ইসলামের নাম সমুন্নত রাখার জন্য যারাই চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জান ও মালকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাহবারকে তুমি সুরক্ষিত রাখো, শত্রুদের কুদৃষ্টি থেকে তাকে সুরক্ষিত রাখো। ইসলামী বিপ্লব দীর্ঘজীবী হোক এবং এই বিপ্লব যেন ইমামে জামানার সেই জুহুরের সাথে সংযুক্ত হতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামী বিপ্লবকে সকল প্রকার শত্রুর অনিষ্ট থেকে তুমি সুরক্ষিত রাখো এবং ইরানের জনগণকে, আজকে যাদের বিরুদ্ধে সমস্ত বিশ্ব এক হয়েছে, সমস্ত বিশ্বের শত্রুরা, ইহুদ নাসারা থেকে শুরু করে স্বয়ং মুসলমানরাও অনেক গোষ্ঠী, তারা এই জাতিকে ধ্বংস করার জন্য তারা কোমর বেঁধেছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি চাইলে সব কিছু ঘটে, তুমি চাইলে সব কিছু হয়, তুমি সেই কুন ফায়াকুনের মালিক। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই জাতিকে এতদিন রক্ষা করে এসেছো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আহলে বাইতের ওসিলায় এই জাতির উপর যত বিপদ রয়েছে, সেই বিপদ থেকে তাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো যাই হোক, অনেক রাত হলো, আপনাদের আর সময় নেব না। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আবার সপ্তাহের মাঝামাঝি যদি কোনো নতুন আপডেট থাকে, ইনশাল্লাহ আপনাদের খেদমতে আমি আছি। দোয়াতে মনে রাখবেন এবং বিশেষ করে মহামান্য রাহবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।